দেশে কার্যকর হয়েছে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইন নিয়ে শুরু থেকেই বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল বিরোধিতা করে আসছে। তবে কার্যকর হওয়ার পরও এই আইন নিয়ে বিরোধিতা কিন্তু থামছে না। বিরোধীরা বলছে এই আইন বৈষম্যমূলক। রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্ট এই আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলন করবে বলে জানিয়েছে। অন্যদিকে একাংশ বুদ্ধিজীবী মহল মনে করছে রাজ্যে সিএএ চালু হলে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে আদি বাসিন্দারা। ষষ্ঠ তপশিল এলাকায় এই আইন কার্যকর না হলেও প্রভাবিত হতে পারে নন এডিসি এলাকায়। একসময় এই আইনের ঘোর বিরোধিতা করেছিল আইপিএফটি এবং তিপ্রামথা পার্টি। বর্তমানে আইপিএফটির দাবি শুধু ষষ্ঠ তপশিল এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করে সংশ্লিষ্ট এলাকায় মৃগোষ্ঠীদের স্বার্থ সুরক্ষা সম্ভব হবে না। কারণ নন এডিসি এলাকায় নতুন করে নাগরিকত্ব দিলে রাজ্যের মোট জনসংখ্যার চিত্র পাল্টে যাবে। ফলে রাজ্যের মোট জনসংখ্যার নিরিখে আদিবাসী জনজাতিদের সংখ্যা আরো নিচে নেমে গিয়ে বিধানসভা ও লোকসভা সংরক্ষিত আসন কমে যেতে পারে। শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সংরক্ষণও কমে গিয়ে একসময় অস্তিত্বহীন হয়ে পড়তে পারে। এর ফলে রাজ্যে চরম অশান্তির সৃষ্টি হবার সম্ভাবনা দেখা দেবে। তাই এডিসি এলাকাকে নিয়ে আবারও পৃথক রাজ্য গঠনের দাবি উত্থাপন করে আইপিএফটি। সম্প্রতি কেন্দ্র সরকারের গ্যাজেট নোটিফিকেশনের মূলে রাজ্য সরকারও এই আইন কার্যকর করার উদ্যোগ নিয়েছে। তাই এই আইন নিয়ে কে কি অবস্থান নিয়েছে তা জানার চেষ্টা করছি আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সিএএ নিয়ে আগের দুটো পর্বে আপনারা দেখেছেন এই আইন নিয়ে জনজাতি অংশের বুদ্ধিজীবী মহল এবং বামফ্রন্টের অবস্থান। আর আজ সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে একটি বিশেষ টকশোতে আমার সাথে রয়েছেন আমরা বাঙালির রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র। স্বাগত গৌরাঙ্গবাবু আপনাকে। নমস্কার গৌরাঙ্গবাবু, আমরা আগের দুটো পর্বে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যারা জনজাতি অংশের বুদ্ধিজীবীরা রয়েছেন, গুণীজনেরা রয়েছেন, সমাজের সে অংশের মানুষের আমরা শুনেছি, বক্তব্য শুনেছি, ওনারা কি অবস্থান, ওনারা কি বলতে চেয়েছেন। সেখানে একজন আইনজীবী ছিলেন, একজন লেখক সাহিত্যিক ছিলেন। এর পরবর্তী পর্বে আমরা দেখেছি বামফ্রন্টের একজন জনজাতি অংশের নেতৃত্ব, ওনাদের অবস্থান কি সেটা আমরা জেনেছি। এখন কথা হচ্ছে যে রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতে চলেছে এবং এই আইন নিয়ে আপনাদের কি অবস্থান, আমরা বাঙালির কি অবস্থান। আমি প্রথমে ধন্যবাদ জানাই ভ্যানগার্ড কর্তৃপক্ষ, সেই সঙ্গে শ্রোতৃমণ্ডলী যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকের এই যে ইস্যু, এটা একটা ত্রিপুরার নয়, সর্বভারতীয় ইস্যু। এবং বিশেষ করে আমি বলতে চাই যে এই যে এনআরসির সঙ্গে রিলেটেড এই যে সিএ আইন, নাগরিকত্ব সংশোধনী আইন, তো এই আইন নিয়ে আজকে গোটা দেশ জুড়ে চর্চা। সিএ এর আগের থেকে নাগরিক পঞ্জি যখন কার্যকরী হতে চলছিল অসমের বুকে, যেখানে কার্যকরী করতে গিয়ে আমাকে সিএ কথা বলার আগে প্রসঙ্গটা বলতে হচ্ছে, আমরা লক্ষ্য করলাম 2019 সালে প্রায় 20 লক্ষের মতো বাঙালি, যার মধ্যে 13 লক্ষের মতো হিন্দু বাঙালি নাগরিকত্ব হারিয়েছেন। তারা না পাশের কোনো দেশে যেতে পারবে, যেমন পাশে বাংলাদেশ পরিষ্কার বলেছে আমার দেশ থেকে কেউ যায়নি। তো ওরা যাবে কোথায়? ওরা বেনাগরিক হয়ে গেছে। তো ওদেরকে রাখার জন্য আমরা দেখলাম ডিটেনশন ক্যাম্প নামক একটা, এর নামে জেলখানাই বলবো আমরা, জেলখানা থেকে খারাপ অবস্থা। ইতিমধ্যেই বেশ কয়েক হাজারকে কি বলবো নাগরিকত্ব হরণ করে এনআরসি প্রয়োগের মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে ঠেলে দিয়েছে। সেখানে কি অমানবিক অত্যাচার চলছে এর মধ্যে মানুষ জেনে গেছে। তো এই যে বিষয়টা চালু হতে গিয়ে গোটা দেশ জুড়ে সুরগুল তৈরি হয়, মুভমেন্ট তৈরি হয়, আমরাও মুভমেন্ট করি, অন্যরা মুভমেন্ট করে, যার ফলশ্রুতিতে আপাতত স্থগিত ছিল গত 4 বছর ধরে। তার মাঝখানে
চলে আসে সিএ বিষয়টা। হুম, বর্তমান কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার 2019 সালে একটা আইন তৈরি করে, নাগরিকত্ব সংশোধনী আইন। হুম, নাগরিকত্ব আইনকে সংশোধন করে তারা বলতে চাইছে যে 2014 সাল পর্যন্ত হুম, যারা আমাদের পাশের বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে এসছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ফার্সি, এরকম কয়েকটা কমিউনিটি, শিখ এবং ধর্মীয়, জৈন। হ্যাঁ জৈন, হুম, তাদেরকে তারা নাগরিকত্ব দেবে। প্রশ্ন হচ্ছে এর জন্য এই যে সংশোধনী আইন সিএ, প্রশ্ন হচ্ছে এটা দেওয়ার প্রশ্নটা কেন আসলো? প্রথম প্রশ্ন আমাদের, হুম, যেখানে ভারতবর্ষে প্রচলিত আইন সংবিধানে রয়েছে 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্টে পরিষ্কার বলা আছে যে এই দেশে কোনো মানুষ যদি নাগরিকত্ব অর্জন করতে চায় জন্মসূত্রে, বৈবাহিক সূত্রে, হুম, উত্তরাধিকার সূত্রে, তিনি এই দেশের নাগরিক হবার যোগ্য। হুম, তার সঙ্গে অতিরিক্ত আরেকটা ক্লজ যেটা পরিষ্কার বলা আছে যে 5 বছর একটানা ভারতের কোনো প্রভিন্সে যদি কেউ হুম, ভারতের সংবিধান মেনে, ভারতের আইন কানুন মেনে এই দেশে বসবাস করে একটানা 5 বছর, হুম, এবং তার বিরুদ্ধে যদি কোনো দেশদ্রোহিতার কোনো মামলা না থাকে, তিনিও নাগরিক হবার যোগ্য। যদি অ্যাপ্লিকেশন করে তাহলে ভারত সরকার বিবেচনা করে তাকে নাগরিকত্ব দেবে। একদিন পর্যন্ত সেটি চালু ছিল। হুম, এখন এমন কি পরিস্থিতির উদ্ভব হলো যে নাগরিকত্ব সংশোধনী আইন চালু করার? হুম, তো এর মধ্যে আমরা মনে করছি এর পেছনে পুরো একটা রাজনৈতিক বিষয় জড়িয়ে আছে। আচ্ছা, সেটা বিশেষ কেমন? করে- সেটা কেমন? হ্যাঁ, বিশেষ করে এই যে নির্বাচনের মুহূর্তে হুম, সিএএ নিয়ে হুম, এই যে বর্তমান কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লেগেছে, হুম, এটা তো এক অর্থে নির্বাচনী বিধি লঙ্ঘন করা। কারণ এর মাধ্যমে আমরা মনে করছি, দেশের মানুষ মনে করছে হুম। যে মানুষকে প্রলুব্ধ করা। না, বা গৌরাঙ্গবাবু, বিজেপির আমি প্রতি- সে বিষয়টাতে আমরা আসবো। হ্যাঁ। নির্বাচনের মধ্যে বা নির্বাচনের আগে সিএএ কার্যকর হচ্ছে বা সেটা নির্বাচনী বিধি লঙ্ঘন করছে, সেই বিষয়টা অন্য বিষয়। আমরা সেই বিষয়টাতে যদি যেতে হয় পরে যাব, কিন্তু প্রথমে যেটা আপনাদের কাছে জানতে চাইবো যে আপনাদের অবস্থানটা কি সিএএ নিয়ে। না, আপনি শুরু আমি- করছিলেন এনআরসি নিয়ে। হ্যাঁ। হ্যাঁ, আপনি বললেন এনআরসির সঙ্গে রিলেটেড। আমরা সেই বিষয়টা তো আসবো, বিস্তারিত জানবো, কারণ জানতে হবে আমাদের যারা দর্শক বন্ধুরা যারা রয়েছেন, যারা এই দেশের নাগরিক বা যারা এই দেশের নাগরিকত্ব দাবি করছেন বা চাইছেন, দুজনেরই জানতে হবে এনআরসিটা কি এবং সিএটা কি। হয়তো যারা নাগরিকত্ব দাবি করছেন ওনারা বিস্তারিত জানেন, কেন ওনাদের সঙ্গে এটা একদম যুক্ত, যেহেতু ওনারা জানেন, কিন্তু বাকিদেরও জানার প্রয়োজন রয়েছে এবং আপনাদের তরফ থেকে সেটা আপনাদের অবস্থানটা কি সেটা জানারও প্রয়োজন রয়েছে। অবস্থানটা কি আগে শুনি আমরা, আপনারা কি? আমাদের CA টা? অবস্থান স্পষ্ট। হুম, আমরা দেশের যে প্রচলিত আইন, হুম। সংবিধানে হুম। নাগরিকত্ব যে বিধি রয়েছে, হুম, সেই বিধি মোতাবেক হুম, এই দেশের প্রতিটা মানুষকে হুম, ধর্ম, মত, জাতি নির্বিশেষে প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রথম কথা। হুম, আমরা যারা ইন্ডিয়ার মানুষ, হুম, আমরা প্রসঙ্গত বলতে হচ্ছে, বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করছি নাগরিকপঞ্জি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা বর্তমানে সিএ হুম, প্রয়োগের ক্ষেত্রে, যদিও বিভিন্ন ধর্মমতের কথা বলা হচ্ছে, হুম। মেনলি বাঙালিকে টার্গেট করা হচ্ছে। সেই জন্যই কথাটা বাঙালি সম্পর্কে কথাটা বারবার উঠে আসছে। হুম, এই বাঙালি, এই অখণ্ড ভারতের ভূমিপুত্র, স্বাধীনতার রূপকার, এই দেশের উন্নয়নের কারিগর। হুম, কাজেই এই বাঙালিকে নিয়ে এই যে রাজনীতি, হুম। এইটা আমরা মানতে পারছি না। আজকে আমরা যেটা বলতে চাইছি স্পষ্টভাবে, আমরা এই নাগরিকপঞ্জি বা সিএ আইন এর মাধ্যমে এই যে ডিভিশন তৈরি করা হচ্ছে, হুম, মানুষের ডিভিশন, ধর্মমতে ডিভিশন, এটা আমরা কোনোভাবে মানতে পারছি না। আমরা চাইছি প্রচলিত আইনের প্রয়োগ। এবং এই যে সিএ, বিশেষ করে আজকে সিএ নিয়ে যেটা চলছে, আমরা দেখলাম এ পর্যন্ত 10-15 জনকে, 300 জন অ্যাপ্লিকেশন করেছিল, 10-15 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, 14 জনকে দেওয়া 14 জনকে দেওয়া হয়েছে। হুম, আজকের পেপারে দেখলাম পশ্চিমবঙ্গে 8 জন না কয়জনকে দেওয়া হয়েছে। হুম, তো এই যে বিষয়টা, হুম, এই খেলাটা কেন? এটা তো পরেও করা যেত, আগেও করা যেত, হুম, এই নির্বাচনের মুহূর্তে কেন? আর প্রচলিত আইন থাকতে কেন এই নতুন বিধির প্রয়োজন দেখা গেল? হুম। কাজে এটা পুরোপুরি একটা রাজনৈতিক অভিসন্ধি।
আচ্ছা, তাহলে এখানে একটু বুঝতে হবে, এখানে বুঝতে হবে সিএএ কি আর এনআরসি কি। একদম। এখানে আমরা যেহেতু সিএএ নিয়ে কথা বলছি, হ্যাঁ, বলুন। সিএএ তে কি বলা হয়েছে? সিএএ তে বলা হয়েছে যে আমাদের 3টে পার্শ্ববর্তী রাষ্ট্র, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই 3টে রাষ্ট্র থেকে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, এরকম 6টি ধর্মের মানুষ যারা ধর্মীয় কারণে সেখানে সেই 3টি দেশে নির্যাতিত, তারা যদি ভারতবর্ষে আশ্রয় নিয়ে থাকে এবং ভারতবর্ষের নাগরিকত্বর দাবি করে, এবং এরা যদি 2014 সালের 31শে ডিসেম্বর কিংবা তার আগে ভারতবর্ষে এসে থাকে, তাহলে ভারত সরকার তাদের নাগরিকত্ব দেবে। এতে সমস্যা, আমাদের সমস্যা কোথায়? আমরা তো বারবার বলছি যেখানে প্রচলিত আইন রয়েছে সেইখানে এই কথাটা বলার মানে কি? আচ্ছা, বিশেষ করে দেখুন, সিএ দিতে গিয়ে গভর্নমেন্ট যে সমস্ত প্রভিশন এনেছে, এই প্রভিশনগুলি আমাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই প্রভিশনে স্পষ্ট করে বলা আছে যারা সিএর সুবিধা নিতে চায়, যাদের নাগরিকত্ব এখনো অর্জন হয়নি বা নাগরিক কার্ড পায়নি, তাদের ক্ষেত্রে তো প্রশ্নটা। বলুন তো দেখি, যারা নাগরিক কার্ড ইতিমধ্যে পেয়ে গেছে, বা যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, আমরা তো জানি এগুলি ভারতীয় নাগরিক যারা, তারাই এই সমস্ত সুবিধাগুলি পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি আবার অ্যাপ্লিকেশন করবে নতুন করে, সিএর সুবিধা নেবে বা নাগরিকত্ব অর্জনের জন্য সুবিধা নেবে? নাগরিক না হলে তাদের জন্য এই সমস্ত সুবিধা এর আগে কেন দেওয়া হলো? আচ্ছা, তাহলে এর আগে একটু যেতে হবে যে এর আগে অবধি আমাদের যে আসাম অ্যাকর্ডের কারণে 1971 সাল অবধি যেটা ছিল, যে 1971 সালের পরে যদি কেউ আসে তাদেরকে মানে আমাদের ইলেকট্রাল রোলে মানে তাদেরকে ভোটার আই কার্ড বা ভোটিং করার জন্য ক্ষমতা দেওয়া হবে না, তাই তো ছিল নিয়ম। এই বিষয়টা নিয়ে আমাদের বক্তব্য এবং অবস্থান স্পষ্ট। আমাদের বক্তব্য হচ্ছে এই, ভারতবর্ষ যখন ভাগ হয় তখন জাতীয় চুক্তি হয়েছিল, এখন যখন চুক্তির কথা বলা হচ্ছে, নেহেরু ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তান প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান, তাদের দুজনের মধ্যে একটি চুক্তি হয় যে দেশ ভাগের কারণে, ধর্মীয় কারণে হোক, ধর্মীয় অত্যাচার বা যে কোনো পরিস্থিতির কারণে যদি মানে ওপার বাংলার বা আমার পাশের রাষ্ট্র পাকিস্তান থেকে কোনো হিন্দু, শিখ, খ্রিস্টান ইত্যাদি ধর্মমতের লোক ভারতবর্ষে আসতে বাধ্য হয় পরিস্থিতিগত কারণে, তাদেরকে ভারত সরকার এই দেশে ভারতবর্ষে পুনর্বাসন দিতে বাধ্য। এর জন্য যে লাইনটা ছিল আমাদের যতটা মনে পড়ে নেহেরুর দেওয়া বক্তব্য, whenever the minorities of East Bengal will across the border, they should welcome, তাদেরকে স্বাগতম জানা হবে, তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দেওয়া হবে। এই সেটা সেই সময় স্বাধীনতার সময়, সেই দেশ ভাগের সময় এবং দেশ ভাগের ফলে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার জন্য, ঠিক। তারপর যে কারণে আমাদের আপত্তি সিএ নিয়ে, আমরা লক্ষ্য করলাম কি পাঞ্জাবিদের 47 লক্ষ পাঞ্জাবিদের জন্য 497 কোটি টাকা তখন খরচা করা হয়েছে, হোয়ারেজ 2 কোটি বাঙালির জন্য খরচা করা হয়েছে মাত্র উদ্বাস্তুর জন্য 90 কোটি টাকা। নাম্বার 1। নাম্বার 2, পাঞ্জাবিদের পুনর্বাসন দেওয়া হয়েছে পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির লাগোয়া অঞ্চলে, আর বাঙালিদের পুনর্বাসনের নামে যারা উদ্বাস্তু হয়েছিল, পুনর্বাসনের নামে দণ্ডকারণ্য, উড়িষ্যার ময়ূরভঞ্জ এই সমস্ত এলাকা, তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তারপর কি বলবো এদিকে রয়েছে পশ্চিমবঙ্গে মরিচঝাপি, এই সমস্ত মনুষ্যবর্জিত জায়গাতে পুনর্বাসনের নামে নির্বাসন দেওয়া হয়েছে। এটা পুরাপুরি বৈমাতৃক সুলভ আচরণ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাঞ্জাবেদের যে হারে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল এবং পুনর্বাসনের জন্য বিভিন্ন শিল্পাঞ্চল করা হয়েছে, পাঞ্জাব রেজিমেন্ট করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি করা হয়েছে, বাঙালিদের ক্ষেত্রে কিচ্ছুই করা হয়নি। যদি তখন বাঙালিদেরকে পাঞ্জাবিদের মতো পুনর্বাসন দেওয়া হতো, তাহলে আজকে বাঙালির এই নাগরিকত্ব সমস্যার প্রশ্নই আসতো না। আজকে ভারতবর্ষের বুকে কোনো পাঞ্জাবির উপর বিদেশি তকমা জুটে না, কোনো পাঞ্জাবিকে বিদেশি কেউ বলে না, বহিরাগত বলে না, যেটা বলা হচ্ছে বাঙালিদের ক্ষেত্রে। সেই জন্য আমাদের আপত্তি, আসাম অ্যাকর্ড বলেন বা এই যে কি বলবো ইন্দিরা মুজিব চুক্তি বলেন, সেই জন্য এগুলি আমরা মানতে পারছি না। যদি তখন কার্যকরী হতো তাহলে তখন বাঙালিদের পুনর্বাসন সমস্যার সমাধান হয়ে যেত। আচ্ছা, এর জন্য আমাদের আপত্তি রয়েছে। বাঙালিরা এই দেশের নাগরিক, বাঙালিরা দেশকে স্বাধীন করলো, আর বাঙালিদের উপর বিভিন্ন চুক্তি বারবার, বিভিন্ন নাগরিকত্ব আইনের সংশোধন
হুম। এটা শুধুমাত্র বাঙালিকে কেন্দ্র করে, এটা আমরা কেন মেনে নেব? কোনো অবস্থাতে আমরা মানতে পারি না। তাহলে এখন যে বলা হচ্ছে এই যে আপনি রাজীব অ্যাকর্ডের কথা যদি আমরা বলি, আসাম অ্যাকর্ডের কথা, রাজীব গান্ধীর সঙ্গে সেই যে চুক্তি বলা হচ্ছিল যে 1 জানুয়ারি 1966 এর পর থেকে শুরু করে 25শে মার্চ 1971 অবধি যারা এসছেন, যারা ওখানে থাকবেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এবং তারপর যারা এসছেন তাদেরকে তার ভোটার কার্ডে নাম তোলা হবে না। এখন এটাই ছিল তো আইন তখন, এটা আপনারা মানছেন না, কিন্তু এটা দেশে আইন আর চুক্তি এক জিনিস নয়, সেটা ছিল চুক্তি। চুক্তি হয়েছিল, চুক্তি ছিল। ওকে। আইন সংবিধান একটা জিনিস, চুক্তি আলাদা জিনিস। ঠিক আছে, তাহলে যেটাকে আমরা যদি চুক্তি ভেবে নিই, তাহলে এরপর যারা 1971-এর পর যারা এসছেন, এবং যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যাদের অলরেডি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন কার্ড রয়েছে, আই কার্ড রয়েছে, যাদের ভোটার আই কার্ড বলুন, বা যাদের ইলেকট্রিসিটিতে নাম আছে, বা বিভিন্ন জায়গাতে যাদের নাম রয়েছে, তারা কি আইনত তাহলে মানে বৈধ ভারতবর্ষের নাগরিক, নাকি তাদেরকে ইললিগ্যাল মাইগ্রেন্টস বলা হচ্ছে? আমরা তো বারবার একই কথা বলছি, আমরা চাই জাতীয় প্রতিশ্রুতির স্বাধীনতার বাস্তবায়ন। এই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তাদেরকে বেনাগরিক করা, তারা তাদের বিরুদ্ধে বারবার বিভিন্ন আইনের প্রয়োগ করা, এটা আমরা কোনোভাবে মানতে পারবো না। ওরা কোথায় যাবে বলুন তো দেখি? আজ একটা লোকও যদি এরপরে এসে থাকে, যদি বলি সে এই দেশের নাগরিক নয়, বিদেশি, উনি যাবে কোথায়? বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে? পাকিস্তান অ্যাকসেপ্ট করবে না? কোনো দেশ অ্যাকসেপ্ট করবে? করবে না তো। তাহলে তার পরিণামটা কি দাঁড়াবে? বা আমি যে কথাটা বললাম, এই যে ভোটার আই কার্ড, আধার কার্ড ইত্যাদি ইত্যাদি গভর্নমেন্টই তো ইস্যু করেছে, গভর্নমেন্টের অথরিটি ইস্যু করেছে। আজকে তারা যখন, যদি গভর্নমেন্ট বলে যে না 71 সালে 25শে মার্চের পর যারা এই ধরনের কার্ড পেয়েছে এগুলি সব অবৈধ কার্ড, অবৈধ কার্ড, এত বছর ধরে চললো, এ লং টাইম, তাদের ভোটে কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা এত কিছু হয়েছে, তাদের ভোটে এই দেশে বিভিন্ন আইন হয়েছে। তারা যদি অবৈধ ভোটার হয়, অবৈধ নাগরিক হয়, তাহলে তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি, মন্ত্রিসভা এবং তাদের দ্বারা যে যত সংস্থা, সবকটি কিন্তু অবৈধ হয়ে যায় আইনত, যুক্তি মানলে। সেগুলির কি হবে? এটা নিয়ে ভাবতে হবে, এটা এমনিতে বললে হবে না, এর পেছনে অনেক কিছু যুক্ত রয়েছে। ওকে, এখন এখানে বলা হচ্ছে যে এই যে কাট অফ ইয়ার, সেটা মানে সেই দেশভাগের সময় হবে না 71 হবে, না 2014 হবে, না সেটা আগামী দিন হয়তো আরো বাড়িয়ে আরো 2024ও হতে পারে। এই যে কাট অফ ইয়ারটা, তাহলে আপনারা কাট অফ ইয়ার ধরছেন মানে যে স্বাধীনতার সময়টা 1947-কে ধরছেন আপনারা? আমরা আজকে যেটা পরিস্থিতিটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, এই দেশভাগের জন্য দায়ী সাধারণ পাবলিক নয়। একটা কথা ভালোভাবে বুঝতে হবে, মানুষ স্থান ত্যাগ কেন করে? অস্তিত্ব রক্ষার তাগিদে। বর্তমান সময়ে লেখাপড়া শিখে মানুষ মোর সুযোগ সুবিধার জন্য গোটা পৃথিবী চষে বেড়াচ্ছে, সেটা অ্যানাদার থিং। আজকে যারা মাইগ্রেন্ট হয়েছে বাংলাদেশ, পাকিস্তান বা ইয়ের থেকে, আশেপাশের রাষ্ট্র থেকে, এটা হচ্ছে দেশভাগজনিত কারণে। তো কাজে এই পরিস্থিতি যারা জনক সৃষ্টি করেছে তাদেরকে এটার দায় নিতে হবে। এগুলি কোথায় যাবে, কিভাবে বাঁচবে? এখানে মানবতা যুক্ত মানবিক প্রশ্ন আমাদের চিন্তা করতে হবে। তার জন্যই তো বলা হচ্ছে 2014-র আগে অবধি যারা এসছেন তাদেরকে তো অলরেডি তার জন্যই দেওয়ার জন্যই তো এই সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। এখন কথা হচ্ছে যে 2014-র পরেও যারা এসছেন, এখন 2014-র পরে যারা এসছেন, বাংলাদেশ থেকে 2014-র পরে যারা আসছেন, তারা কি কারণে আসতে পারে? আপনি যে কারণটা বলছেন 75 বছর আগের দেশ, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কি একরকম? পরিস্থিতি তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, পরিস্থিতি। তাহলে তো প্রত্যেক বছরই তো বলা হচ্ছে, এখন যেরকম অনুমান করা হচ্ছে যে প্রত্যেক বছর কতজন ভারতবর্ষে প্রবেশ করছে, বলা হচ্ছে প্রায় 2,30,612 জন প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করছে। তাহলে সবাইকে তাহলে নাগরিকত্ব দিতে হবে। এই প্রশ্নের সমাধান করতে গেলে এটা একটা আন্তর্জাতিক বিষয়। আমার পাশের বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, বা যে কটা রাষ্ট্র রয়েছে, মানুষ যখন এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে আসে, একটা বাঁচার তাগিদে আসে, আর একটা পরিস্থিতিগত কারণ বা বিভিন্ন কারণে আসে। এই কারণগুলিকে চিহ্নিত করতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা করে অবৈধভাবে বিনা প্রয়োজনে যদি কেউ আসে, নিশ্চয়ই তার জন্য আন্তর্জাতিক আইন রয়েছে। মানে পাশাপাশি রাষ্ট্রের প্রধান যারা রয়েছেন তাদের মধ্যে আলাপ আলোচনা করে এটার সমাধান সূত্র বের করতে হবে।
আচ্ছা, এখানে গৌরাঙ্গবাবু একটা জিনিস হচ্ছে যে প্রভাব কি পড়বে সিএ এর, ঠিক আপনি যেটা বলছেন বাঙালিদের জন্য বা জাতীয় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যখন দুটো দেশ ভাগ হয়েছিল, হ্যাঁ। তখন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আইন রক্ষা করতে হবে এবং সেই আইনই চলবে বলে আপনারা দাবি করছেন, আপনাদের দাবি সেটা। হ্যাঁ। এখন ত্রিপুরার নাগরিকদের উপর, যারা স্থায়ী নাগরিক, তাদের উপর কি প্রভাব পড়বে এই আইন যদি চালু হয়, এবং এই আইনে যদি ধরুন আমরা ধরে নিলাম যে প্রচুর মানুষ আবেদন করলেন এবং নাগরিকত্ব, দেশের নাগরিকত্ব পেয়ে গেলেন, এখন যারা পাবেন তারা তো 2014-র আগে যারা এসছেন তারাই পাবেন, এবং তারা তো অলরেডি তারা এখানে রয়েছেন। আপনি যেটা বলতে চাইছেন যে ত্রিপুরার নাগরিকের উপর, ত্রিপুরাতে যারা আমরা এখন আছি বাঙালি বা ট্রাইবেল কমিউনিটির সবাই মিলেমিশে, মানে বিফোর পার্টিশন অফ বেঙ্গল বা আমরা যদি বলি ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে মার্জ হওয়ার আগে যারা বর্তমান মানে এই পার্বত্য ত্রিপুরার অধিবাসী এবং ত্রিপুরার যখন সীমানা কি বলবো মেঘনার পূর্ব পার অব্দি বিস্তৃত ছিল, যারা অধিবাসী সেইখানকার মানুষই তো এই রাজ্যে আমরা আছি। সমতল বাংলার লোক রয়ে গেছে বর্তমান বাংলাদেশ, আগের বাংলা পাকিস্তানে। আচ্ছা। এবং বর্তমান যে পার্বত্য ত্রিপুরা জনসংখ্যা তো বাড়ছে, এটা তো জনসংখ্যা বাড়বে, এটা তো সব জায়গাতে বাড়ছে। তো অটোমেটিক্যালি স্বাধীনতার সময়ে যতটা লোক ছিল লোক সংখ্যা বাড়ছে, জন্মহার বৃদ্ধির জনিত কারণে বাড়ছে। এরপর পরিস্থিতির কারণে, দেশভাগ জনিত কারণে, পরিস্থিতিগত কারণে, ধর্মীয় কারণে, যে কোনো কারণে যারা এসছে 49 সালের পর আমরা যে তর্কের খাতিরে ধরে নেই ত্রিপুরার জনসংখ্যার বিন্যাসের মধ্যে মানে একটা তারতম্য হয়ে গেছে, এর জন্যে পরিস্থিতি দায়ী এবং পরিস্থিতি যারা সৃষ্টি করেছিল তারা দায়ী। তাদেরকে আপনি কোথায় ঠেলে পাঠাবেন? বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে না। যদি আলাপ আলোচনা করে আন্তর্জাতিক পর্যায়ে সমাধান সূত্র বের করে তাদের সম্মানজনকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, কারোর কোনো আপত্তি থাকবে না। সেটা কি হবে আমরা আশা করতে পারি? তাহলে ওরা কোথায় যাবে? এরা পরিস্থিতির বলি, দেশভাগের বলি, এর জন্য দায়ী জাতীয় নেতৃবৃন্দ। তাদেরকে সমাধান সূত্র বের করতে হবে। কিন্তু এখানে টার্গেট করা হচ্ছে শুধু বাঙালিকে, আইনের পেছে ফেলে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করে। এখন এখানে আপনি বাঙালিদের কথা বলছেন, 1905 সালে বঙ্গভঙ্গ, 1947-এ দেশভাগ এবং 1971-এ বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের জন্ম, পাকিস্তান ভাগ। এখন কথা হচ্ছে যে এই তিনটে সময় ব্যাপক হারে বাংলাদেশ থেকে বাংলার মানুষ আমাদের এই রাজ্যে বা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে এসেছেন, আদান প্রদান হয়েছে মানুষের এই সময়গুলোতে। এখন কথা হচ্ছে যে রাজ্যের একাংশ মানুষ মনে করছেন বা বিশেষ করে জনজাতিরা মনে করছেন যে তারা এক সময় এই দেশে সংখ্যাগুরু ছিল, এই রাজ্যে সংখ্যাগুরু ছিল, এবং এই ভাগ 1905 বলুন, 1947 বলুন এবং বিশেষ করে 1971-এর পর। না, আপনার এই কথাটা আমরা মানতে পারছি না। পরিসংখ্যান কিন্তু এই কথা বলে না। আচ্ছা। এমনিতে কথার পেছনে যুক্তি থাকতে হবে এবং পরিসংখ্যান থাকতে হবে। আমরা 31 সালের যে সেন্সাস, রাজ আমলে যে সেন্সাসটা হয়েছিল, তখনই আমরা দেখেছি এই পার্বত্য ত্রিপুরা এবং সমতল ত্রিপুরা দুই জায়গাতে সেন্সাস হয়েছিল আলাদাভাবে। আচ্ছা। সেখানে আমরা দেখেছি সমতল ত্রিপুরাতে, আদি ত্রিপুরাতে 97% ছিল বাঙালি, আর আদার্স বলতে ট্রাইব গোষ্ঠীর লোক যারা, যেমন ত্রিপুরাতে চাকমা, মগ, ত্রিপুরার জমাতিয়া, নোয়াতিয়া ইত্যাদি কমিউনিটির লোক, তো এরা তো মানে সেই লাগোয়া বাংলার অঞ্চলের মানুষ এখানে এসছে। তার আগের কথা 500 বছর আগে ছিল ওরা ব্রহ্মদেশে বা কোথাও ছিল, সেটা অ্যানাদার থিং। আর এই রাজ্যের জনসংখ্যার হিসেবে আমরা দেখেছি 52% ছিল বাঙালি, 48% ছিল তথাকথিত টাইপ। এটা আমি 31 সালের সেন্সাস, রাজ আমলের সেন্সাস, এবং 1931 সালে আপনি বলছেন বাঙালি ছিল 52%। একদম। সৌমেন্দ্রনাথ দেববর্মা খুব সম্ভবত তিনি ছিলেন সেন্সাস ডিরেক্টর এই ত্রিপুরার মহারাজার আমলে আর কি। তার দেওয়া যে বয়ান, শ্রী মানে পরিসংখ্যানটার কথা আমি বলছি। তো এখানে ট্রাইবেলরা সংখ্যাগুরু ছিল, বাঙালিরা সংখ্যা লঘিষ্ঠ ছিল, এই কথাটা পরিসংখ্যান বলছে না। আজকে ত্রিপুরাতে যে 19টা জনগোষ্ঠী রয়েছে ট্রাইবের মধ্যে, এর মধ্যে যারা মঙ্গোলীয় ব্লাডের না, যাদেরকে আমরা হিন্দুস্তানি বলি, ওরা কি ত্রিপুরার স্থায়ী মানুষ না? তো এরা 150-200 বছরে ইংরেজ আমলে চা বাগানে বা বিভিন্ন ধরনের কাজ করার জন্য ইংরেজরা এনেছিল।
আজকে তাদেরকে কিন্তু কেউ বিদেশি বলছে না, তাদেরকে কিন্তু ট্রাইবেলের মধ্যে তালিকাতে ধরে হিসাব করা হয়। আচ্ছা, তো এর বাইরে যারা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক, এরাও তো ত্রিপুরাতে ঢুকেছে বিভিন্ন সময়, এগুলি আমাদের দেখতে হবে। যেমন ধরুন ত্রিপুরার কি বলবো, আমাদের পাশের মানে কি বলবো, অসম থেকে বা পাশের মেঘালয় থেকে গারুরা ঢুকেছে, লুসাইরা ঢুকেছে। জনসংখ্যা কি করে বাড়লো ত্রিপুরাতে? ট্রাইবেল জনগোষ্ঠী, এই যে চাকমা মগ 98 সালে মানে প্রচুর মানে চাকমারা এসছে, মগেরা এসছে, ওই তাদেরকে তো কেউ বলছে না বিদেশি, বলছে শুধু বাঙালিকে। এরকম নোয়াতিরা ঢুকেছে এই কুমিল্লার লালমাই পাহাড় থেকে, এখনো রয়ে গেছে। কাজে বিভিন্ন সময় ট্রাইবেলরা ঢুকেছে, শুধু বাঙালিরই এসছে তা ঠিক নয় পরিস্থিতির কারণে। না, এখন যেটা দেখানো হচ্ছে শুধু বাঙালির কথা, সেটাই বলা হচ্ছে যে বাঙালিরা এখন সংখ্যালঘু হয়ে গেছেন এবং সংখ্যাগুরু হয়ে গেছেন এবং ট্রাইবেলরা 31% হয়ে গেছেন, সংখ্যা না লঘু হয়ে গেছেন, এই কথা এবং তার জন্য পূর্বের ইতিহাস তা বলছে না, পরিসংখ্যান তা বলছে না। আচ্ছা, আর যেটা বলছেন আপনি প্রভাব কি পড়ছে, প্রভাব জনসংখ্যা বাড়ছে, এটা তো মানে প্রাকৃতিক নিয়মে হচ্ছে। জনসংখ্যা বাড়ছে শুধু ত্রিপুরাতেই নয়, সারা দেশে বাড়ছে, সারা বিশ্বে বাড়ছে। না, আমার এখানে প্রশ্নটা শেষ করে নি, একবার আমি প্রশ্নটা করে দিই আপনার। বাকিটা হচ্ছে যে এই যে এডিসি এলাকা এবং নন এডিসি এলাকা, এবং যেখানে এডিসি এলাকাতে বলা হচ্ছে যে রাজ্যের 70% মানুষ নন এডিসি এলাকাতে রয়েছেন এবং 30% মানুষ এডিসি এলাকাতে রয়েছেন, এবং জিওগ্রাফিক্যালি দেখলে উল্টোটা, এডিসি এলাকাতে 70% জায়গা রয়েছে এবং নন এডিসি এলাকাতে 30% জায়গা রয়েছে। এবং এখানে নন এডিসি এলাকার মধ্যে এখন তাহলে পপুলেশন খুব বেশি এবং সেখানে এখন জায়গা ধারণের জায়গা নেই। এখন সেটা মাথায় রেখে নতুন করে এই সিএএ নাগরিকত্ব দিলে সেখানে কতটা প্রভাব পড়বে সেটা নিয়ে চিন্তিত বিভিন্ন মহল। আপনাদের কি অবস্থা? এই অবস্থানটার কথা আমি বলতে চাইছিলাম, যারা ইতিমধ্যেই ভোটার কার্ড করে নিয়েছে, আধার কার্ড করে নিয়েছে, প্যান কার্ড করে নিয়েছে, রেশন কার্ড করে নিয়েছে বা নাগরিকত্ব কার্ড করে নিয়েছে, তারা কি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করবে? সিএ এর মাধ্যমে আবার নতুন করে তাদেরকে কি বলে নাগরিকত্ব দেওয়া হবে? এই প্রশ্নটা কিন্তু এখনো ক্লিয়ার নয়। যারা সিএ প্রয়োগ করতে চাইছে তারা বলছে অ্যাপ্লিকেশন করো অনলাইনের মাধ্যমে। অ্যাপ্লিকেশন করতে গেলেও অনেক ডকুমেন্টস তাদেরকে দিতে হবে। এখানে পরিষ্কার বলা আছে সিএ আইনের যে ডকুমেন্টসগুলি, যে ডকুমেন্টসের কথা বলা আছে, এই সমস্ত ডকুমেন্টস কারোর পক্ষে দেওয়া সম্ভব না। আমার কাছে কিছু কপি আছে, আপনাদের কাছে থাকতে পারে, অনেকের কাছে আছে। দেখুন দেখি, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সরকার ইস্যু করা পাসপোর্টের কপি, নাম্বার 1। নাম্বার 2, বিদেশি নিবন্ধন অফিসার ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বসবাসের অনুমতিপত্র। নাম্বার 3, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সরকার ইস্যু করা জন্ম সার্টিফিকেট। 4, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান স্কুল, কলেজ বা বোর্ড, বিশ্ববিদ্যালয় ইস্যু করা স্কুল সার্টিফিকেট কিংবা শিক্ষাগত শংসাপত্র। 5, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সরকার সরকারি আধিকারিক বা সরকারি এজেন্সির ইস্যু করা যে কোনো ধরনের পরিচয়পত্র। 6, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সরকার ইস্যু করে যে কোনো লাইসেন্স বা শংসাপত্র। 7, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের জমির দলিল বা ভাড়াটিয়া কাগজ। 8, বাবা, মা, দাদু, ঠাকুমা বা দাদু ঠাকুমার মা বাবার যে কোনো একজনের বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান নাগরিক ছিলেন তার প্রমাণপত্র। 9, বলা হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সরকার ইস্যু করে যে কোনো প্রমাণপত্র যা দেখলে বোঝা যাবে যে আবেদনকারী ওই দেশের মানে নাগরিক। এই 3 দেশের মধ্যে যে কোনো এক দেশের নাগরিক। এই যে ডকুমেন্টসগুলি সাবমিটের কথা বলা হচ্ছে, আপনার কি বলবো, আমি যখন সি এর মাধ্যমে আমি নাগরিকত্ব অর্জন করতে চাইব, এগুলি এত সমস্ত ডকুমেন্টস কারোর কাছে থাকবে এটা আমরা আশা করতে না। সবগুলো কি একসঙ্গে চাওয়া হয়েছে নাকি, মানে এটা প্রমাণ দেওয়ার জন্য লাগবে, প্রমাণ জন্য না, তাহলে লাগবে সবগুলো চাওয়া হয়েছে নাকি মানে যে কোনো একটা বা দুটো এরকম চাওয়া হয়েছে? না, সবগুলি কথিত। আমরা তো এই পর্যন্ত যতটা জানি, কারণ যে স্কুলে ভর্তি হয়নি তার তো স্কুলের থাকবে না, যিনি নিরক্ষর স্কুলের সার্টিফিকেট থাকবে না। এখন জন্মসূত্রে ভারতীয় হবে না। এখন কথা হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে যারা এসছে সেই দেশের তো নিশ্চয়ই কোনো কাগজপত্র ওনাদের কাছে থাকবে। এখন যদি পাসপোর্টে এসে থাকে ভারতবর্ষে, ধরুন বৈধভাবে এসছে, পাসপোর্টে এসে এবার গেল না, ঠিক আপনি যেটা বললেন। ধরুন আজকে মেইনলি যেটা মানে কজ এখানে দেখানোর কথা বলা হয়েছে যে ধর্মীয় অত্যাচারের বলি হয়ে এই দেশে এসছে। এই পয়েন্টটা কিন্তু এক স্পেসিফিক পয়েন্ট। এরকম একটা পরিস্থিতির মুখে যদি কেউ পড়ে, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান যে কোনো জায়গাতে আমি বলি, প্রাণ রক্ষার তাগিদে, অস্তিত্ব রক্ষার তাগিদে এই বিশেষ মুহূর্তে
আমার কাছে ডকুমেন্টস রয়েছে, ধরুন যে কোনো একটা ডকুমেন্টস রয়েছে, হুম, আমি এটা সংগ্রহ করে আনতে পারলাম না, আমার তখন প্রাণ বাঁচানোই দায়। এরকম পরিস্থিতি হয়েছে মানুষের, অভিজ্ঞতা আমাদের আছে। হুম। তার ক্ষেত্রে কি হবে বলুন? তার কোনো ডকুমেন্টস নেই, কি হবে? তাহলে সে তো এই সি এর সুবিধা নিতে পারবে না। কিন্তু সে ধর্মীয় অত্যাচার বলি হয়েছে, মেনে নিলাম, আমি সি আইনকে মেনে নিচ্ছি, হুম। আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, তার ক্ষেত্রে কি হবে বলুন? আর যদি সবগুলো ডকুমেন্টস যেগুলোর কথা আমি বললাম আচ্ছা। যদি কাউকে দিতে হয়, হুম। তাহলে তো তার সি এর কোনো সুবিধাই পাবে না, কোনো দিন পাবে না, এটা আচ্ছা। সম্ভবই না, কোনো অবস্থাতে সম্ভব না। না, সিএ সবগুলো ডকুমেন্টস দিতে হবে বলে তো এখানে মানে হচ্ছে না। যে যে কথাগুলো আপনি বলছেন যে সেটা ওই দেশের নাগরিকত্ব, এই তিনটে দেশের নাগরিক হিসেবে বোঝানোর জন্য বা প্রমাণের জন্য যে কোনো একটি পাসপোর্ট থাকলে বোঝা যাবে যে কোন দেশ থেকে এসেছে, এটা নাগরিকত্ব। এখন সেই দেশের নাগরিকত্ব যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও দেখাতে পারে। স্কুল সার্টিফিকেট বোঝানোর জন্য যে সেই স্কুলে পড়ছে, মানে সেই স্কুলে নাগরিক নিশ্চয়ই, তার জন্য স্কুলে পড়ছে। ওকে, আমরা সেই বিষয়ে যাচ্ছি। আর পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে, আমাদের এই রাজ্যে ত্রিপুরার ওপর প্রভাবটা, যেটা আপনি একটু ব্যাখ্যা করবেন বলছিলেন, যে ত্রিপুরার ওপর কি প্রভাব পড়বে। ত্রিপুরাতে যেহেতু পাশাপাশি আমরা জনজাতিরা রয়েছে এবং বাঙালিরা রয়েছে, এবং এখানে প্রভাবটা কি ধরনের পড়তে পারে? একটা কথা এখানে পরিষ্কার, জনজাতি অংশের মানুষ, হুম। বিভিন্ন রাজনৈতিক দল বা তাদের মধ্যে যারা রয়েছে এখানে, বা গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল থেকে বলে দেওয়া হয়েছে, যে সমস্ত রাজ্যে 6 শিডিউল রয়েছে, স্বশাসিত জেলা পরিষদ আইন, ত্রিপুরাতে রয়েছে, অসমে রয়েছে, মেঘালয়ে রয়েছে, পাশে নর্থ, বিভিন্ন রয়েছে, উত্তর পূর্ব ভারতে তো অনেকগুলো রাজ্য রয়েছে, সেখানে তো সি আইন এমনিতেই মানে প্রযোজ্য না। প্রযোজ্য হবে না। তো এর কাজে এখানে কিসের এফেক্ট আসবে, কিভাবে এফেক্ট আসবে? হুম, এখানে তো কোনো এফেক্ট আসার কথাই না। হুম। হ্যাঁ, মানে বলতে আমি উপজাতিদের কথা বলছি, আচ্ছা, জনজাতিদের জনজাতির কথা কথা বলছি। বলছেন। হুম, সেখানে তো যেহেতু তাদেরকে সি এর সুবিধা নিতে দেওয়া হবে না, তার মানে নাগরিকত্ব পাবে না নন ট্রাইবেল যারা। হুম। হ্যাঁ, তো তাহলে অটোমেটিক্যালি তারা তাদের উপর এনআরসি প্রয়োগ হবে পরবর্তী ধাপে। হুম। তো এনআরসি প্রয়োগ হলে এরা মানে ভ্যালিড ডকুমেন্টস দেখাতে না পারলে, আর ডকুমেন্ট দেখিয়ে যেখানে অসমের বুকে আমরা দেখলাম, মানে 500 বছর আগে এসছে, ভ্যালিড ডকুমেন্ট দেখিয়েছে, চাকরি করে রিটায়ার্ড হয়েছে, তারাও বিদেশি চিহ্নিত হয়েছে। তো এই জিনিসগুলি যখন প্রয়োগ হবে, তারা অটোমেটিক্যালি তারা বিদেশি হয়ে যাবে এই এডিসি এলাকার মধ্যে। তো সেখানে তো কোনো প্রভাব পড়ার প্রশ্নই আসে না। নন এডিসির মধ্যে আমরা যারা আছি, আমাদের বাঁচা এখন দায় হয়ে দাঁড়িয়েছে, এই হচ্ছে প্রভাবটা। কারণ ভূমি অধিকারটা পুরোটা চলে গেছে জনজাতিদের, এডিসির বাইরের জায়গা তো এখন এরা ভূমির মালিক হয়ে যাচ্ছে। ব্যবসার অধিকার সীমিত, চাকরি বাকরি নেই, কর্মসংস্থান নেই, মানুষ না খেয়ে মরার জোগাড়। তাহলে আপনি বলছেন সেই জায়গায় সিএ চালু হলে মানুষ আরো বিপদে পড়বে? বিপদ, এই যে বললাম, যে আপনি যেটা বললেন, গভর্নমেন্ট যদি জবরদস্তি করে, আমার এই যে বললাম যে সমস্ত কাগজপত্র, আমার আধার কার্ড, ভোটার রেশন কার্ড ইত্যাদি আছে, গভর্নমেন্ট যদি বলে লেলিয়ে দেয়, যেটা অসমের ক্ষেত্রে যেটা হয়েছে, এই সমস্ত কাগজপত্র দেখানোর পর বললো না আপনি বিদেশি, আপনাকে আবার পুনরায় অ্যাপ্লিকেশন করতে হবে নাগরিকত্বের জন্য, সি এর জন্য আপনাকে আবার সুবিধা করতে হবে। তা আমি সি এর পিটিশন করা মানেই আমি বিদেশি, নিজেই আমি বলে দিলাম আমি বিদেশি, এই দেশের নাগরিক নেই। আচ্ছা, তার মানে আপনি বলছেন সিএ এর জন্য আবেদন যারা করবে তারা স্বীকারোক্তি দিচ্ছে যে আমি বিদেশি, এবং তারপর যে কোনো কিছু হতে পারে তাদের সঙ্গে। ওকে, আপনাদের অবস্থান এটা। আচ্ছা, এখানে আইপিএফটি বলছে যে যেহেতু আপনি ষষ্ঠ তপশিলের কথা বলছিলেন বা এডিসির কথা বলছিলেন, আইপিএফটি বলছে যে শুধু ষষ্ঠ তপশিল এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করে সংশ্লিষ্ট এলাকায় আদিবাসী জনজাতিদের স্বার্থ সুরক্ষা সম্ভব নয়, কারণ নন এডিসি এলাকায় নাগরিকত্ব প্রদানের ফলে রাজ্যে মোট জনসংখ্যার চিত্র পাল্টে যাবে, এবং তাই মানে যদি চিত্র যদি পাল্টে যায়, সেখানে সবকিছুর সুযোগ সুবিধা কমে আসবে, তার জন্য পৃথক রাজ্য চাই। এই বিষয়ে আপনাদের কি মতামত? পৃথক রাজ্য বলতে তারা কি বুঝাতে চাইছে? এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ডের স্লোগান উঠেছিল, ধরে নেই আমি এডিসি এলাকা নিয়ে ওরা ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে চাইছে। এই করে উপজাতিদের যে সমস্যা, বলতে সমস্যা, মানুষ তো মানুষ বেঁচে থাকার সমস্যা, মেনলি বাঁচার নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, এই নিরাপত্তা হবে, সমস্যার সমাধান হবে। এই ত্রিপুরা স্বাধীনতার পর থেকে এখনো ঘাটতি রাজ্য, কেন্দ্রের বাজেটে ত্রিপুরা চলে, আর এডিসি এলাকা নিয়ে
এরা একটা পূর্ণাঙ্গ একটা কি বলবো স্বয়ংসম্পূর্ণ রাজ্য, অর্থনৈতিক সেলফ সাফিসিয়েন্ট রাজ্য বানাতে পারবে? সব ট্রাইবেলদের অর্থনৈতিক সমস্যার, সামাজিক সমস্যার সমাধান করতে পারবে? এটা তো দিবা স্বপ্ন, এটা কসমিন কালো হবে না। এর জন্য চাই উপযুক্ত প্ল্যান, সবাইকে নিয়ে প্ল্যান, মাস্টার প্ল্যান চাই, সায়েন্টিফিক প্ল্যান চাই। তার আগে হবে না। এগুলি করে রাজনীতি করা যাবে, সস্তা রাজনীতি করা যেতে পারে, ভোটের রাজনীতি করা যেতে পারে, মানুষের সমস্যার সমাধান হবে না। পক্ষান্তরে জাতি উপজাতির মধ্যে দেশ বিদ্বেষ আরো বাড়বে, হিংসা বাড়বে, কারণ মানুষ বাঁচার জন্য সবাই চেষ্টা করবে। এখন কথা তো এরকম উঠছে, যদি সিএএ তে ওনারা অনেকেই বলছেন, ভাবছেন যে সিএএ চালু হলে এবং সেখান থেকে যদি নতুন করে নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে কৃষ্টি সংস্কৃতির মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। সেই ব্যাপারে আপনাদের কি মতামত? কৃষ্টি সংস্কৃতির পরিবর্তন বলতে কি বুঝাতে চাইছে যারা এই ধরনের কথাবার্তা বলছে, সেটা তারা বুঝবে। আমরা যারা বুঝি, মানুষের সংস্কৃতি একটাই, মানুষের সভ্যতার লক্ষ্য একটাই, সবাইকে নিয়ে সবাই সহযোগিতায় আমরা বাঁচতে চাই। কেউ পিছিয়ে থাকবে না সমাজের মধ্যে, একটা লোক পিছিয়ে থাকলেও সমাজ পিছিয়ে থাকবে, এই তত্ত্বে আমরা বিশ্বাসী। আমাদের লক্ষ্য, আমরা যেটা চাই, এই সমাজে প্রত্যেকটা মানুষ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ভাষাগত যত ধরনের শোষণ রয়েছে, এই শোষণের মূলোচ্ছেদ, সমাজের প্রতিটা মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা। কাজেই এই বিষয়, এই ভাবনাটা যাদের রয়েছে, তাদের শুধু আমার কমিউনিটি নিয়ে বাঁচবো, আমি ভালোভাবে বাঁচবো আর আমার পাশের লোকগুলি মরে যাবে, এই ধরনের ভাবনাটাই তো সংকীর্ণতা। এটাই তো হিংসার জন্ম দেবে, বিদ্বেষের জন্ম দেবে, অশান্তির জন্ম দেবে। আমরা কিন্তু এই ভাবনার ঊর্ধ্বে, আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই। বর্তমান ত্রিপুরা জাতি উপজাতি সবার, বর্তমান ভারতবর্ষ আমাদের ভারতবাসীর সবার। এই দেশের সমস্ত সম্পদের এজমালি অধিকারী আমরা। এই ত্রিপুরার যাবতীয় সম্পদের এজমালি অধিকারী আমরা, জাতি জনজাতির। এই ত্রিপুরাকে সুন্দরভাবে গড়তে গেলে আমাদের সবার সহযোগিতার প্রয়োজন। এই ভাবনায় যাবতীয় পরিকল্পনা, যাবতীয় আইন সবকিছু তৈরি করতে হবে। কিন্তু বর্তমান রাজনীতি চলছে সংকীর্ণ ভাবধারা, গোষ্ঠী কেন্দ্রিক, জাতি কেন্দ্রিক, প্রদেশ কেন্দ্রিক। এইভাবে সমাজের উন্নতি হতে পারে না, হিংসা দূর হতে পারে না, শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আপনি বর্তমান রাজনীতির কথা বলছিলেন এবং কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে ভোটের মুখে কেন এই সিএএ কার্যকর করা হচ্ছে। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সমস্ত বিরোধী দল মিথ্যা রাজনীতি করছে, কারণ বিজেপি 2019 সালের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে জানিয়েছিল যে ক্ষমতা এলে দেশে সিএএ কার্যকর করা হবে। এতে কারো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কোনো বিষয় নেই, এই আইন কখনোই প্রত্যাহার করা হবে না। এই যে বিষয়টা দেখুন, এইটা তো মানে কি বলবো, এইটার পেছনে রাজনীতি, এটা পরিষ্কার হয়ে গেছে। প্রথম পয়েন্ট আমি যেটা শুরুতে বলেছিলাম, যে এই ইলেকশন মুহূর্তে না করে, ইলেকশন চলছে এই পিরিয়ডে না করে আগে করা যেত, পরে করা যেত। কেন তা করা হলো না? ইলেকশন মুহূর্তে করার একটাই উদ্দেশ্য, দেখো আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি যে না, আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দেব। মাত্রই দিলেই গুটি কয়েকজনকে, এটা একটা এক্সাম্পল হিসাবে এরা দেখাতে চাইছে যে আমরাই নাগরিকত্ব দেব, আমরাই নাগরিকত্ব দেব, এটা ভোটে প্রভাব ফেলার জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে স্পষ্ট বলে আজকে দিনে মানে যারা দর্শক শ্রোতা বন্ধু যারা রয়েছেন, বাঙালিরা এই দেশে কোন রাজনৈতিক দলের কৃপা প্রার্থী নয়, কোন ব্যক্তির, কোন জনগোষ্ঠীর কৃপা প্রার্থী নয়। আমাদের হক রয়েছে, আমাদের অধিকার রয়েছে, জন্মসূত্রে আমরা এই দেশের নাগরিক, অবিভক্ত ভারতের নাগরিক। এবং ত্রিপুরা ভারতের বাইরের কোন অঞ্চল নয়। ত্রিপুরার 4.25 দিক বাংলাদেশ, মানে বাংলার অঞ্চল ঘিরে রয়েছে। এটা জিওগ্রাফিটা থেকে বুঝতে হবে এই ত্রিপুরাটা কোত্থেকে আসলো। আকাশ থেকে মাটিতে পড়েনি ত্রিপুরার মানুষগুলো। বাংলার অঞ্চল, জিওগ্রাফি বলে, হিস্ট্রি বলে, ত্রিপুরার প্রাচীন হিস্ট্রি বলে এটা বাংলার অঞ্চল। কাজেই এটার পেছনে রাজনীতি, সব দিক দিয়ে রাজনীতি রয়েছে।
বাঙালিদেরকে মানে কি বল কোণঠাসা করার জন্য সমস্ত দিক থেকে ইংরেজরা যেটা চেয়েছিল, কনস্পিরেসি করেছিল বাংলা ভাগের মাধ্যমে, দেশভাগের মাধ্যমে, এই কনস্পিরেসি এখনো সমানভাবে চলছে। বাঙালিকে দাবিয়ে রাখো। কাজেই এই ষড়যন্ত্রের জালে পড়ে আমরা শেষ হতে চলছি দিনের পর দিন। এটা আমরা চাই, এত কিছুর পরও আমরা চাই সবাইকে নিয়ে বাঁচতে। বাঙালিরা উদার মনা, বড় মনের মানুষ। ওকে, কিন্তু এইভাবে টর্চার চলবে দিনের পর দিন, অধিকার হারা, এটা তো চলতে পারে না। গৌরাঙ্গবাবু, আপনি শুরুতেই বলছিলেন যে এনআরসি রিলেটেড, এবং তাহলে কি আপনারা ধরে নিচ্ছেন বা যেটা আপনারা বলছেন যে সিএ, যদিও কেন্দ্রীয় সরকার বারবার বলছে সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, এখন সিএ একটা জিনিস নাগরিকত্ব দেবার কথা এবং এনআরসি অন্য জিনিস, নাগরিক পঞ্জি অন্য জিনিস, কিন্তু আপনি বলছিলেন রিলেটেড এবং আপনারা বলছেন এটার পরে এনআরসি আসবে। একদম, সিএ এর প্রক্রিয়াটা এখন চলছে। আফটার রেজাল্ট পাবলিকেশন এরা কতটা কি করে আমাদেরকে দেখতে হবে, কতটা কি করে। এনআরসি যেটা প্রক্রিয়াটা শুরু হয়েছিল অসমের বুকে, যার প্রতিক্রিয়া হয় এই যে এতগুলি লোক বিদেশি চিহ্নিত হয়, এইটা দেখে তারা কাজ আপাতত স্থগিত ঘোষণা করে। এখন যেটা শুরু করেছে সিএ দিয়ে ভোটের আগে কি বলবো, ভোটার দিকে ইয়ে করছে, তাদের পাশে টানার চেষ্টা করছে। আরেকটা কাজ তারা শুরু করেছে, এটা আমরা লক্ষ্য করছি, এটা আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়ই, এটা হচ্ছে এনপিআর। সেন্সাস 2011 পর আর হয়নি আমাদের দেশে, বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখাচ্ছে। এখন এনপিআর, জাতীয় জনসংখ্যা নিবন্ধন কাজটা শুরু করেছে গভর্নমেন্ট খুব কৌশলে। আমরা লক্ষ্য করেছি আগে জনসংখ্যা সেন্সাসের কাজ যে সমস্ত ডাটা কালেকশন করতে বাড়িতে বাড়িতে ঘুরে, সেই তুলনায় এনপিআর এর ক্ষেত্রে আমরা দেখলাম অনেক বেশি ডাটা কালেকশন করছে। আচ্ছা, এবং যেটা আমরা লক্ষ্য করেছি আধার কার্ড ইস্যু করার সময় এই ধরনের অনেক ব্লাড গ্রুপ কি হেন তেন অনেক কিছু 14 পুরুষের ডাটা, এর চেয়ে অনেক কিছু ডাটা এনপিআর এর মাধ্যমে কালেকশন করছে। এবং এখানে যেটা ভিতরের খবর পরিষ্কার যে এনপিআর এর মাধ্যমে গভর্নমেন্ট মোটামুটি তথ্য সংগ্রহ করে নেবে যে কারা আসলে এই দেশের নাগরিক, কারা আসলে নাগরিক। তার পরবর্তী ধাপেই আপনার এনআরসির বিষয়টা সামনে আসবে এক যুগে, এবং এই যে সিসি মানে সিএ ব্যাপারটাও চলবে এবং মানে নাগরিকপঞ্জির কাজটাও চলবে। এই এনপিআর এর কাজটা সমাধান হয়ে গেলেই এটা হবে। এই ব্যাপারে আমরা এর মধ্যেই যতটা দেখছি এখন। আরেকটা বিষয় আমরা জানেন বোধহয়, ইতিমধ্যেই প্রায় 32 কোটি মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে, নতুন করে তথ্য সংগ্রহ করছে। এটাও এই সবকিছু প্রক্রিয়ারই একটা অঙ্গ, বিদেশি চিহ্নিত করা। এবং আসামের মুখ্যমন্ত্রী খুব সম্ভবত এই বিষয়টা নিয়ে বলে দিয়েছে যে ভারতবর্ষে প্রায় 1 কোটির মতো বিদেশি, মেনলি বাঙালিকে অ্যাড্রেস করে বলেছে। আর অমিত শাহ তো আরো 4-5 বছর আগে বলেছেন 2 কোটি বাঙালি রয়েছে, মানে কি বলবো বিদেশি, ওদেরকে দেশ থেকে মানে ইয়ে করতে হবে, চিহ্নিত করতে হবে। চিহ্নিত করা মানে বিদেশি তালিকায় নাম তোলা, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেওয়া। কাজে সবকিছু মিলে আমাদের কাছে চিত্র পরিষ্কার যে কনস্পিরেসিরা এগেইনস্ট বেঙ্গলি কমিউনিটি। ওকে, তাহলে কারণ কি একটা প্রসঙ্গ তো বলি নেই, এই যে আপনার অসমের বুকে যে এই যে 19 লক্ষাধিক লোককে বিদেশি চিহ্নিত করা হয়েছিল, এর মধ্যে কিছু ছিল গুর্খা, নেপালি, এরকম কিছু কমিউনিটি ছিল। পরে যখন তাদের বিরুদ্ধে মানে গভর্নমেন্টের কাছে তাদের বক্তব্য তুলে ধরা হয়, তাদেরকে মানে এই এনআরসি তালিকাতে বাদ দেওয়া হয়। ঠিক আছে, তোমাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু বাঙালিদের ক্ষেত্রে এটা করা হয়নি। সবকিছু মিলে এটা পরিষ্কার হয়েছে যে কনস্পিরেসি এগেইনস্ট বেঙ্গলি। ওকে, কনস্পিরেসি এগেইনস্ট বেঙ্গলি, সেটা কেন এরকম করা হচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই আরেকদিন আপনার সঙ্গে আলোচনা করা যাবে গৌরাঙ্গবাবু, কিন্তু ঠিক আছে, অনুষ্ঠানের সময় এই মুহূর্তে ফুরিয়ে আসছে। সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এই মুহূর্তে আপনাদের কি দাবি এবং দাবি আদায়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা বারবার বলছি এনআরসি সিএ এর প্রয়োজন পড়ে না। যদি নাগরিকত্ব আইন 1955 অ্যাক্ট যেটা, এটা যদি পুরোপুরি প্রয়োগ হয়, ইতিমধ্যেই যারা নাগরিকত্ব অর্জন করে নিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করে নিয়েছে তো হয়েছে, যারা করতে পারেনি
তাদেরকে সে আইন অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হোক, এই হচ্ছে কথা আমাদের। আচ্ছা, এটা আপনাদের দাবি। হ্যাঁ। ওকে, যাদের কাগজপত্র রয়েছে তাদেরকে বৈধ নাগরিক হিসেবে হ্যাঁ। ধরে নিতে হবে, এবং হ্যাঁ। যাদের কাগজপত্র নেই বা যারা কোনো বৈধ কাগজপত্র, নাগরিকত্বের হ্যাঁ। কাগজপত্র করতে পারেনি, সেটা রেশন কার্ড হোক, আধার কার্ড হোক, ভোটার আই কার্ড হোক, তারা এই সিএ এর মাধ্যমে আবেদন করবে নাগরিকত্বের জন্য, এই হচ্ছে আপনাদের দাবি। না, সি এর মাধ্যমে আবেদন করার বিষয়ে তাহলে কিভাবে আবেদন করবে? যারা ইলিগাল মাইগ্রেন্টস, এখন যারা শরণার্থী, যাদের কোনো কাগজপত্র নেই, তারা কিভাবে তারা আবেদন? শরণার্থী, দেখুন এই নিয়ে তো আরো অনেক কথা আছে, শুধু বাঙালির কথা কেন বলবো? না, বাঙালি হিন্দু নয়, বাঙালির কথা কেন বলবো? বাঙালি নয় শুধু, এই আজকে- তিনটে দেশ থেকে যারাই এসেছেন, এইখানেই তো অনেকগুলি কথা যুক্ত রয়েছে এখানে। আমার শ্রীলঙ্কার থেকে যদি কোনো তামিল আসে, তার ক্ষেত্রে কি হবে? গভর্নমেন্টে তো কোনো এখানে কোনো স্ট্যান্ড নেই। না, এই বিষয়ে হ্যাঁ। তিনটে দেশের কথা বলা বা হয়েছে, বা এই বাকিদের যে কথা বিষয়- বলা হয়নি। না, আরো যে এখানে যে আরো কথা যুক্ত আছে, ভারতের যে সংবিধানে যেখানে আমাদের সেকুলার হুম। ধর্মনিরপেক্ষ দেশ, হুম। এখানে দেখা যাচ্ছে এই যে মুসলিম কমিউনিটির কেউ যদি মনে করেন এই যে আফগানিস্তান থেকে বা অন্য পাশের যে কোনো দেশ থেকে যদি এখানে আসে ধর্মীয় কারণে বা যে কোনো কারণে অত্যাচারিত হয়ে, অখণ্ড ভারতের ওরাও একসময় অধিবাসী ছিল, তার ক্ষেত্রে কি হবে? যদি যেভাবে আইনটা করা হলো, ভারতের যে সংবিধানের যে মূল নীতি ধর্ম নিরপেক্ষতা, এই নীতিটাকে তো এখানে অমান্য করা হয়েছে। এটা তো আমরা মানতে পারি না, এটা মানবতা বিরোধী। ওকে, না, যেটা আমি বলছিলাম যে আপনারা বলছিলেন যে যাদের কাগজপত্র, বৈধ কাগজপত্র রয়েছে, তাদেরকে এখানে কিছু করতে হবে না, আপনাদের দাবি যেটা, এবং যাদের কাগজপত্র নেই তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক। কিন্তু নাগরিকত্ব কিভাবে দেওয়া হবে? সিএ এর মাধ্যমে দেওয়া হবে না, সরাসরি দেবে? আপনি সেটা দাবি করছেন? অলরেডি 2014 যে সালটাকে এখানে চিহ্নিত করা হয়েছে, কাগজপত্র করে নিয়েছে হয়তো। বুঝলে যদি এমন কেউ থেকে থাকে, মুসলিমের লোক যদি থেকে থাকে, তাদের ক্ষেত্রে সিএ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে যদি গভর্নমেন্টে তাদেরকে নাগরিকত্ব দেবে বলে যে আইন পাশ করেছে, নাগরিকত্ব দেয়, এই যে বললাম যে 300 জন অ্যাপ্লিকেশন করেছে, দিয়েছে 14 জনকে, বাকিরা কেন বাদ গেল? আমাদের খোঁজ খবর করে দেখতে হবে। যে অ্যাপ্লিকেশন করলেই পেয়ে যাবে, এটা তেমনটা নাও হতে পারে। তাদেরকে ঠেলে দেওয়া হবে ডিটেনশন ক্যাম্পে, নাকি অন্যত্র কোনো জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে, নাকি অন্য কোনো কনস্পিরেসি রয়েছে? এগুলি আমাদেরকে আরো বিশদভাবে জানতে হবে, আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এর আগে এই নিয়ে আমরা ফাইনাল কোনো কমেন্ট করতে পারবো না। ওকে, তাহলে এটাই হচ্ছে আপনাদের বক্তব্য, যে এই মুহূর্তে আপনাদের অবস্থান আপনারা বললেন এবং আপনাদের দাবিও আপনারা বললেন, কিন্তু এই নিয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন বা ফাইনাল কিছু করার? পদক্ষেপ আমরা অলরেডি, মানে কি বলবো, যখন এই নাগরিকপঞ্জি নিয়ে যে অবস্থাটা অসমের বুকে চলছিল বিভিন্ন জায়গাতে, আমরা এটা কোনোভাবে মানতে পারছি না। আমরা আন্দোলন করেছি, ত্রিপুরা রাজ্যে সর্বত্র আন্দোলন হয়েছে, গোটা বাংলার অঞ্চলে আমাদের যেখানে যেখানে অর্গানাইজেশন রয়েছে আন্দোলন হয়েছে। আগামী দিনে মানুষ, বাঙালিরা বা অন্যরা, যদি এই আইনের মাধ্যমে অসুবিধায় পড়ে, নাগরিকত্ব হারায়, বাঁচার রাস্তা বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের অধিকার রক্ষার জন্য গণতান্ত্রিক উপায়ে আন্দোলন আমাদের চলবে। অলরেডি যেহেতু এখানে নির্বাচনের প্রক্রিয়া চলছে, আমাদের কেন্দ্রীয় কমিটি আমরা বাঙালি পশ্চিমবঙ্গে যেটা রয়েছে, আন্দোলন ঘোষণা দিয়েছে যে আফটার পাবলিকেশন অফ রেজাল্ট গোটা বাংলার অঞ্চল জুড়ে আমরা মুভমেন্ট শুরু করব, মানুষের বাঁচার প্রশ্নে, নাগরিকত্বের প্রশ্নে, অধিকার রক্ষার প্রশ্নে। সিএ এর বিরুদ্ধে না এনআরসির বিরুদ্ধে? মানুষের অধিকার রক্ষা নিয়ে আমরা মুভমেন্ট করব। ওকে, সিএ প্রয়োগ করে না, এনআরসি প্রয়োগ করে যে মানুষের অধিকার চলে যায়, নাগরিকত্ব চলে যায়, এই অধিকার সুরক্ষার জন্য মুভমেন্ট করব আমরা। অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গবাবু, আজ আপনি আপনাদের সঙ্গে ছিলেন। তবে আলোচনা আরো চলবে, যেমনটা আপনি বলছিলেন যে আগামী দিনে কি হয় সেদিকে নজর রেখে, কিভাবে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, কাদের দেওয়া হচ্ছে, যাদের দেওয়া হচ্ছে না তাদের সঙ্গে কি হচ্ছে, সেই বিষয়ে আমরা দেখে তারপর আপনারা অবশ্যই আপনাদের সঙ্গে আমরা আবারও বসবো, আপনাদের অবস্থান তখন আবার জানবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। দর্শক বন্ধুরা, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ নিয়ে এই আজ আপনারা শুনলেন আমরা বাঙালির অবস্থান, আমরা বাঙালি কি চাইছে, ওনাদের কি বক্তব্য, তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তবে সিএ নিয়ে কিন্তু আগামী দিনেও
আমরা কিন্তু বিভিন্ন পর্বে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠনের কি অবস্থান তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে উল্লেখ্য যে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে 2014 সালের 31 ডিসেম্বর বা তার আগে যেসব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন এবং পার্সি ধর্মের মানুষ ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে শরণার্থী হয়ে এসেছেন, তাদের নাগরিকত্ব দেবে এই আইন। এখন দেখার এই রাজ্যে এই আইনে কতজন নাগরিকত্বের জন্য আবেদন করে এবং সরকার সে আবেদন মঞ্জুর করে কি না। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের এই আইন নিয়ে কি অবস্থান, সেদিকে অবশ্য নজর রাখছি আমরা। তাই দেশ দুনিয়া নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।